হুন্ডিতে কি ডিমান্ডটা কমে যাওয়ার কারণ এই যে আপনার ফর্মাল চ্যানেলে রেমিটেন্স বেড়ে যাওয়া? আগে হুন্ডির একটা বড় প্রভাব ছিল ট্রেড ফাইন্যান্সে, আচ্ছা, যেটা কমে যাওয়ার ফলে হুন্ডির পরিধিটা কিছুটা সীমিত। এই যে রেমিটেন্স এখন আমরা দেখছি যে 2.5 বিলিয়ন, নিয়ারলি 3 বিলিয়ন এভরি মান্থ। সো এই যে ট্রেন্ড, এটা আপনার কি সামনে কন্টিনিউ করবে? আমরা খুবই আশাবাদী, টোটাল 32 বিলিয়ন ফর দ্য ফার্স্ট টাইম আমরা রেমিটেন্স হয়তো পাবো। প্রবাসী যারা থাকে বাংলাদেশি, এদের জন্য আপনাদের কি আছে? বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলা যায়। তারা কিন্তু ওইখান থেকে ওই অ্যাপটা ইউজ করে তার বাবা মা ভাই বোন ওই টাকাটাও তাদের পাঠাতে অ্যাকাউন্টে পারছে। পাঠিয়ে দিল। তো কন্ট্রোলটা কিন্তু পুরো তার হাতে। তাদের এনকারেজমেন্টটা তখন আরো বেশি, যে না আমার টাকা আমার কাছেই থাকছে। তারা তো আসলে দেশে একটা জমি কিনতে চায়, শহরে একটা ফ্ল্যাট কিনতে চায়। ডকুমেন্টেশনের কারণে অনেক ব্যাংকই হয়তো এটাকে ওইভাবে প্রমোট করতে পারছে না। জায়গা, জমি, ফ্ল্যাট এগুলো কিনে আসলে তারা অনেক সময় প্রতারিত হয়। এখন পর্যন্ত সরাসরি এই ইনভেস্টমেন্টটা ব্যাংকের মাধ্যমে নেই। ডেভেলপার কোম্পানি এবং এনআরবি এর মাঝখানে ব্যাংক একটা মধ্যস্থতা করার চেষ্টা করতে পারে। কেউ যদি ট্রেজারি বিল বন্ড বাই করতে চায়, বন্ড যদি কিনতে চায়, আমাদের বন্ডের আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আজকে আলোচনা করব খন্দকার আসিফ খালেদ, হেড অফ এনআরবি ডিভিশন, নন রেসিডেন্ট ব্যাংকিং ডিভিশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। সো দর্শক, আমরা বিভিন্ন এই ডায়াসপোরা প্রোগ্রামে আলোচনা করি আসলে বাংলাদেশের এক্সপার্টদের বিভিন্ন ইস্যুজ নিয়ে, রেমিটেন্স নিয়ে। অনেক সময় আমরা আসলে তারা যে প্রতারিত হয়, হ্যারাসমেন্ট হয় এবং অনেক বেশি টাকা পয়সা খরচ করে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়েও যায়, সেই সব বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করি। আজকে আমরা আসলে আলোচনা করব যে এই যে আমরা দেখছি যে ব্যাংকিং চ্যানেলে সম্প্রতি রেমিটেন্সের ফ্লোটা অনেক অনেক বেড়েছে, রেকর্ড হচ্ছে। তো এগুলো আসলে কেন হচ্ছে, এই ট্রেন্ডটা সামনে কেমন থাকবে, এবং আসলে এই যে আমাদের যে এনআরবিস, লক্ষ লক্ষ এনআরবি যা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, তারা আসলে তাদের বিনিয়োগটা কিভাবে বাংলাদেশে নিরাপদে করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাংকও কিভাবে এর সাথে এনগেজ হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব মিস্টার আসিফ খালেদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে দর্শক শেয়ার করব। সো আসিফ খালেদ, স্বাগতম আপনাকে টিভিএসে। ধন্যবাদ সাজ্জাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আমরা প্রথমেই শুরু করতে চাই, আমরা দেখলাম যে আপনার রেমিটেন্স প্রতি মাসেই বেশ বাড়ছে। জি, তো এটা আসলে কি কারণ মনে হয় আপনাদের কাছে? কারণ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই হচ্ছে এটা। সাজ্জাদ ভাই, আমরা যদি দেখি গত 3-4 বছর ধরে প্রচুর ওয়ার্কার কিন্তু বাইরে যাচ্ছে। যদি গত 4 বছরের একটা হিসাব আমরা দেখি, প্রায় 40 লক্ষেরও বেশি লোকজন বাংলাদেশে গেছে। 2021-এ যদি 7 লাখের মতো হয়, এর পরের বছরগুলি থেকে 10 লাখ, 13 লাখ, 11 লাখ করে যাচ্ছে প্রতি বছর। তো এদের যত বেশি ওয়ার্কার যাবে তত বেশি আর্নিংস আমাদের দেশে পাঠাবে, রেমিটেন্স আসবে, যার ফলে এটা উত্তরোত্তর বাড়ছে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে রেমিটেন্স পাঠানো, এটা আগের থেকে অনেক ইজি হয়েছে। আগে যেমন আমরা দেখতাম যে একটা ড্রাফট কিনতো, ড্রাফট কেনার পরে ওইটা আবার কুরিয়ার করে পাঠাতো, কালেকশন হতো, লেন্দি প্রসেস, 15-16 দিন 20 দিন এরকম লেগে যেত। এখন কি হচ্ছে, এখন আমরা রেমিটেন্স কোম্পানিগুলির সাথে এপিআই কানেক্টিভিটির মাধ্যমে টাকাটা আনতে পারছি। একদম 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে নিজের অ্যাকাউন্ট অথবা আমরা এমএফএস অ্যাকাউন্টে যদি পাঠাই, উইদিন 10 সেকেন্ডসে আমরা এই টাকাটা পাই। তো হুন্ডিতে যেটা হয় সেটা হচ্ছে সেখানেও কিন্তু অনেক সময় লাগে বা প্রতারিত হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। আর ব্যাংকিং চ্যানেলে পাঠালে টাকাটা লিগেলি আসছে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসছে, সিকিউরড, রেটও ভালো, প্রণোদনা পাচ্ছে, অনেকগুলি সুবিধার মধ্যে দিয়ে প্রবাসীরা বা এনআরবিরা এটা অনেক উৎসাহিত হচ্ছে। এটাও আর একটা কারণ। রাইট। তো এই যে আপনি হুন্ডির কথা বলছিলেন, ধরেন যে ইনসেন্টিভ তো আগেও ছিল, তো ইনসেন্টিভ নতুন না, হয়তো 2% থেকে 2.5% হয়েছে এই গত 1 বছর আগে বা 2 বছর আগে। তো হুন্ডিতে কি ডিমান্ডটা কমে যাওয়ার কারণ এই যে আপনার ফর্মাল চ্যানেলে রেমিটেন্স বেড়ে যাওয়া? না সজ্জাদ ভাই, এইখানে একটু ব্যাপার যে ইনসেন্টিভটা শুরু হয়েছে 2019 থেকে।
তখন 2% ছিল, এরপরে আস্তে আস্তে বেড়ে এটা 2.5% আছে। এটা তো অবশ্যই একটা এনকারেজমেন্ট ব্যাপার। হুন্ডিতে যেটা হয় সেটা হচ্ছে যে এখন তো টেকনোলজির যুগ, আপনার হুন্ডির যে টাকাটা রোলিং হয় বিভিন্ন জায়গায়, এই পরিসরটা বোধহয় বেশ কিছুটা কমে গেছে আগের থেকে। আপনার এলসি ডকুমেন্টেশন বা অন্যান্য জায়গায় যদি আমরা দেখি, সেইখানে আগে হুন্ডির একটা বড় প্রভাব ছিল ট্রেড ফাইন্যান্সে, যেটা কমে যাওয়ার ফলে হুন্ডির পরিধিটা কিছুটা সীমিত। এই সীমিত হওয়ার কারণেই রেমিটেন্সের উপরে কমে যাওয়ার কারণটা কি? এটা 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 আসলে হুন্ডির যে প্রসেস, যে এইখান থেকে টাকাটা আমি বাইরে পাঠালাম বা বাইরের থেকে টাকাটা দেশে আসলো, ফিজিক্যাল টাকা তো আসছে না, তো ওইখানে ওই টাকাটা কিন্তু অন্য আর একটা কাজে লাগে। তো যখন কাজে লাগে এটা তো ইললিগ্যাল, কোনো ডকুমেন্ট ছাড়া। তো ডকুমেন্ট ছাড়া যখন হয় তখন এই ডকুমেন্টেশনটা এলসিতে বা ট্রেড ফাইন্যান্সে কাজে লাগানো যাচ্ছে না, যার ফলে পরিসর সীমিত হয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে যখন টেকনোলজিক্যাল সুবিধার কারণে রেমিটেন্স পাঠানো যাচ্ছে, তখন হচ্ছে কি এই টাকাটাই আমরা ট্রেড ফাইন্যান্সেও কাজে লাগাতে পারছি। তো এই সব কারণে হুন্ডির পরিধিটা কিছুটা কম। আমি বলবো না যে কমবে বা কমে যাচ্ছে একদম, বাট আগের থেকে কিছুটা কম। এই যে রেমিটেন্স এখন আমরা দেখছি যে আপনার 2.5 বিলিয়ন, নিয়ারলি 3 বিলিয়ন এভরি মান্থ, এবং ডিসেম্বরের আমরা প্রথম 17 দিনের একটা ফিগার দেখলাম বাংলাদেশ ব্যাংকের ডেটা, যে ওভার 2 বিলিয়ন, 2.2 বিলিয়ন সামথিং এরকম এসেছে প্রথম 17 দিনে। জি। সো ভেরি লাইকলি যে এটা 3 বিলিয়ন ক্রস করবে ডিসেম্বর মাসে। জি। সো এই যে ট্রেন্ড নিয়ারলি 3 বিলিয়ন বা 3 বিলিয়নের উপরে আসছে, এটা আপনার কি সামনে কন্টিনিউ করবে, কি মনে করছেন আপনারা? আমরা খুবই আশাবাদী। আপনি যদি ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত আমরা দেখি, 31.76 বিলিয়ন অলরেডি ইয়ারলি এসছে, যেটা একটা রেকর্ড, এক নম্বর। 2 নম্বর হচ্ছে এই বছরই মার্চে আমরা 3 বিলিয়ন ক্রস করতে দেখেছি। তো আশা করছি ডিসেম্বরেও আমরা 3 বিলিয়ন ক্রস করবো এবং টোটাল 32 বিলিয়ন ফর দ্য ফার্স্ট টাইম আমরা রেমিটেন্স হয়তো পাবো। এটা একটা ইয়ে। রেমিটেন্স পাঠানো এবং পাঠানোর পরে এটার কার্যকারিতা যদি দেখি, সব কিছু মিলে আমরা খুবই আশাবাদী যে রেমিটেন্স উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং এই পরিমাণ যদি একই সাথে স্কিল লেবার বা মাইগ্রেন্ট পিপুল আরও যদি যায়, সেক্ষেত্রে আর্নিংসটা বাড়ার আরও সম্ভাবনা থাকে। আমরাও সেটা আশা করি। আচ্ছা, এই যে আপনার এনআরবিসদের জন্য, নন রেসিডেন্ট বাংলাদেশি বা প্রবাসী যারা থাকে বাংলাদেশি, এদের জন্য আপনাদের কি ধরনের আসলে সেবা বা প্রোডাক্ট কি আছে? তারা এখানে মানে বিনিয়োগ করতে চাইলে কি করতে পারে? আপনার ব্যাংকে কি আছে? সাজাদ ভাই, এই কোশ্চেনটার জন্য স্পেশাল থ্যাংক ইউ। কারণ সাধারণত আমরা রেমিটেন্স বা এনআরবিদের নিয়ে যখন কথা বলি, তখন শুধুমাত্র রেমিটেন্স পাঠানোটাই আমরা সাধারণত বুঝি। এমটিবি একটু ডিফারেন্ট, একটু স্ট্র্যাটেজিক্যালিও আমরা একটু আলাদা যাই। আমরা এনআরবিদের সেবা দেওয়াটাই একটা মূল লক্ষ্য হিসেবে কাজ করি। এইটার পরিপ্রেক্ষিতে আমাদের এনআরবিদের জন্য অ্যাকাউন্ট খোলা, এটার কার্যক্রম বহু আগে থেকে চলছে, অনেক আগে থেকে। আমাদের আগে খোলা হতো ম্যানুয়ালি, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নিয়ে ফিল আপ করে ডকুমেন্টেশন দিয়ে অ্যাম্বাসির কাছ থেকে এন্ডোর্স করে তারপরে পাঠানো হতো। খুব কঠিন একটা কাজ ছিল। তারপরে আবার সেটাকে কুরিয়ার করে পাঠাতো, আমরা আবার যাচাই বাছাই করে তারপরে খুলতাম, খুব কঠিন কাজ ছিল। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গত মে মাসে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খোলা শুরু করেছি, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খোলা যায়। তো যার ফলে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। কি ডকুমেন্টস লাগে এই অ্যাকাউন্টের? পাসপোর্ট, এটা হচ্ছে একদম প্রথম, পাসপোর্ট উইথ ভিসা, ভ্যালিড ভিসা, ভ্যালিড পাসপোর্ট। এটার সাথে তার ইনকাম সোর্স, তার ছবি, এবং আমরা যেটা করি সেটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য তার 4 সেকেন্ডের একটা ভিডিও নেই, এবং পরবর্তীতে এখন যেহেতু টেকনোলজির যুগ, সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ, আমরা হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করি, সেখানেও ভিডিওতে আমাদের ডেডিকেটেড যে অফিসার যারা আছেন তারা কনফার্ম করে তারপরে তার অ্যাকাউন্টটা খোলা হয়। তো 10-12 মিনিটের মধ্যে যখন অ্যাকাউন্টটা খোলা হয়, কাস্টমার খুব স্যাটিসফাইড। আমরা ইতিমধ্যেই খুব ইতিবাচক সাড়া পেয়েছি। কতটা অ্যাকাউন্ট আপনারা ওপেন করেছেন? আমরা গত 6 মাসে প্রায় 1500 অ্যাকাউন্ট খুলেছি, এবং প্রতিদিনই এটা বাড়ছে। এটা কি
কোন এরিয়া থেকে, আই মিন মিডল ইস্ট আর মালয়েশিয়া আর? জি, ইন্টারেস্টিংলি সৌদি আরব থেকে এটা প্রচুর অ্যাকাউন্টে সাড়া পাচ্ছি, সবচাইতে বেশি। এবং ইউরোপের ইউকে, ইটালি, মালয়েশিয়া, ইউএই। এই এনআরবিরা অ্যাকাউন্ট কেন খুলছে, মানে তাদের উদ্দেশ্যটা কি জি। করতে চায়, আপনাদের কি বলে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটার আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, যে রেমিটেন্সটা তারা পাঠায় খুব হার্ড আর্নিংস, এবং আপনি যদি কখনো বাইরে যান, স্পেশালি মিডল ইস্টে, দেখবেন যে খুব হাড় ভাঙা কষ্ট করে তারা টাকাটা পাঠায়। এটা 92% দেশে একদম খরচ হয়ে যায়, এটা কোনো সেভিংস থাকে না। তো বাকি যে 8% সেভিংস হয়, সেটাও কিন্তু তাদের নিজেদের নামে সেভিংস হয় না, কারণ টাকাটা হয়তো তারা নিজেদের নামে পাঠায় না, বাবা মা ভাই বোন পরিবারের কারোর কাছে পাঠায়। পরবর্তীতে যখন তারা দেশে আসে, তাদের কিন্তু পকেট একদম খালি, আচ্ছা, কারণ নিজের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো যাচ্ছে না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সে সুবিধাটা দিচ্ছে, তারা যখন অনলাইনে অ্যাকাউন্টটা খুলছে, একই সাথে তারা আমাদের এমটিবির যে অনলাইন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ আছে এমটিবি নিও, সেটারও অ্যাক্সেস পাচ্ছে। তো তারা যখন টাকাটা তার নিজের অ্যাকাউন্টে পাঠাচ্ছে এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধাটা তারা ওইখানে বসেই নিতে পারছে, বাইরে বসেই নিতে পারছে, তারা কিন্তু ওইখান থেকে ওই অ্যাপটা ইউজ করে তার বাবা মা ভাই বোন ওই টাকাটাও পাঠিয়ে দিল। তো কন্ট্রোলটা কিন্তু পুরো তার হাতে। তাদের এনকারেজমেন্টটা তখন আরও বেশি, যে না, আমার টাকা আমার কাছেই থাকছে, যখন যাকে প্রয়োজন আমি পাঠাতে পারছি। এই যে একটা কনসেপ্ট, যেটা আগে আমার মনে হয় না তেমন করে ছিল, যে এটার জন্য বোধহয় এনকারেজমেন্টটা অনেক বেশি। আচ্ছা, তো এটা নিয়ে কি আপনারা প্রচার করছেন? আই মিন কোনো ক্যাম্পেইন এরকম কি আছে? জি, আমরা যেটা করছি, আমরা যেহেতু টেকনোলজির যুগ, আমরা সোশ্যাল মিডিয়াতে এটা বুস্ট আপ করার চেষ্টা করছি বেশ ভালোভাবে, ইউরোপ, মিডল ইস্ট সব জায়গাগুলিতেই। এছাড়াও আমরা খুব ছোট পরিসরে 2-1টা ইভেন্টে আমরা এটাকে প্রমোট করার চেষ্টা করেছি। আমাদের সামনে ইচ্ছা আছে যে কিছুদিন পরে, সামনের বছরগুলিতে আমরা অন গ্রাউন্ডে হয়তো মিডল ইস্টে এবং ইউরোপে 2-1টা জায়গাতে আমরা ক্যাম্পেইন করব। ওকে, আপনার এই যে আমাদের যারা প্রবাসী, তারা অনেক সময় এই যে হার্ড আর্ন মানি, বাট তারা তো আসলে দেশে একটা জমি কিনতে চায়, শহরে একটা ফ্ল্যাট কিনতে চায়, তো আপনাদের এই ধরনের কি, আই মিন লোন প্রোডাক্ট তাদের জন্য কি আছে? সজল ভাই, বাংলাদেশ ব্যাংকের হোম লোনের অলরেডি একটা সার্কুলার আছে। ডকুমেন্টেশনের কারণে অনেক ব্যাংকই হয়তো এটাকে ওইভাবে প্রমোট করতে পারছে না। তো ডকুমেন্টেশনটা এবং ব্যাংকের সিকিউরিটির ব্যাপারটা মাথায় রেখে এটা হয়তো আরেকটু সহজতর করার কথা চিন্তা করা যায়। কি একটু যদি শেয়ার করেন, আমাদের যারা দর্শক তারাও এটা বুঝতে পারবে। জি, এখানে যেটা হয়, তার আইডেন্টিফিকেশন এটা তো আমরা পাই পাসপোর্ট এবং অন্যান্য ভিসা ডকুমেন্টেশনের মাধ্যমে, কিন্তু তার যে আর্নিংসটা আসে, এখানে যেটা হয় যে তার এমপ্লয়ারের থেকে একটা সার্টিফিকেশন প্রয়োজন হয়। তো এই জায়গাটা মাঝে মাঝে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, যোগাযোগ করা বা ভেরিফাই করা ইয়েটা। তো এই প্রসেসটা হয়তো আরেকটু ইজি করার চেষ্টা করা যেতে পারে, হয়তো একজন কো অ্যাপ্লিক্যান্ট এখানে রেখে, লোকাল একজন গ্যারান্টরকে রেখে এটা করার একটা চেষ্টা করা যেতে পারে। আর এটা ছাড়াও ইনভেস্টমেন্টের তো সুবিধাগুলি রয়েছেই, সেখানেও তারা হার্ড আর্নিংস মানিগুলি সেভ করার চেষ্টা করতে পারে। কিভাবে আপনি ধরেন যে তারা এখানে আপনার ওকে লোন প্রোডাক্ট নিয়ে আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে ধরেন যে কেউ যদি আপনার ফরেন কারেন্সিতে সে সেভ করতে চায়, বা মনে করেন যে ট্রেজারি বিল বন্ড সে বাই করতে চায়, তো এই ধরনের সার্ভিস কি আপনারা, এই যে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, সে যদি এই সার্ভিসটা পেতে চায়, একজন প্রবাসী সৌদি আরবে বসে বা মালয়েশিয়াতে বসে, তো সে কি এটা পেতে পারে এই ধরনের সার্ভিস? অ্যাবসলিউটলি পেতে পারে। একটু আগে যেটা বললাম, যে এগুলো আরেকটু ডিটেইল যদি বলেন, যে প্রবাসীরা কি ধরনের সেবা আপনাদের থেকে পেতে পারে, নিতে পারে। জি, আমাদের এমটিবি নিও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ যেটা, সেটা ইউজ করে তো অ্যাকাউন্টটা হয়েই যাচ্ছে, সে টাকাটাও ওখানে পাঠাতে পারছে, সে কিন্তু এফডিআরও করতে পারছে ওই অ্যাপ ইউজ করেই। তাকে আলাদা করে আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা বা ওই প্রসেসে যেতে হবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে এই অ্যাকাউন্ট, সেই ওই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপটা দিয়ে ডিপিএসও করতে পারছে। সে ওইখানে বন্ড যদি কিনতে চায়, আমাদের বন্ডের আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে, ওই অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট করেই তার বন্ড কেনার একটা সুবিধা সে ওখানে পাবে। বন্ডের যে ডিপার্টমেন্টটা আছে, তারা তখন ওই রেমিটেন্সের কনফার্মেশনটা নেবে যে তার অ্যাকাউন্টে ফরেন রেমিটেন্সটাই এসছে, ওইখান থেকে ওয়েজার্নার বন্ডটা সে কিনতে পারে।
ওবিউর একটা রিসেন্ট সার্কুলার এসছে বাংলাদেশ ব্যাংকে, এটাও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য তাদের একটা বড় অপরচুনিটি। যে কোনো নন রেসিডেন্ট বাংলাদেশি ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, এটাও একটা প্রচারণা আমাদের আছে, ওবিউতে যদি ইনভেস্ট করে তাহলে কিন্তু ডলারের তারা ইনভেস্ট করার একটা সুযোগ পাবে। ওইখানে মোরলেস প্রায় আপনার 7% মতো ইন্টারেস্ট দেওয়া হয়, যেটা বাইরে তারা পান না। আপনার ধরেন যে অনেক সময় আমাদের এই যে এনআরবিরা বাংলাদেশে ধরেন যে তারা এই যে আপনার জায়গা জমি ফ্ল্যাট এগুলো কিনে আসলে তারা অনেক সময় প্রতারিত হয়। জি, যেহেতু তারা এখানে থাকে না, সো এখানে অনেক সময় কোম্পানিগুলো তারা ঠিকভাবে, মানে অনেক কোম্পানি তো আছে বিভিন্ন ধরনের, তাদের উদ্দেশ্য বিভিন্ন ধরনের থাকে, যে একটা প্লট অনেকের কাছে বিক্রি করে দেয়। তো অনেক সময় আমরা দেখেছি প্রতারিত হয় এবং আমাদের কাছে কমপ্লেন আসে, আমরা রিপোর্টও করেছি বিভিন্ন সময়ে। তো এখানে কি ধরেন যে ব্যাংক কোনোভাবে একজন এনআরবির সঙ্গে এনগেজ হয়ে ধরেন যে ব্যাংকের মাধ্যমেই সে একটা ফ্ল্যাট কিনতে চায় বা একটা প্লট কিনতে চায়, তো এই ধরনের সুযোগ বা সুবিধা কি ব্যাংক দিতে পারে? মানে বা ব্যাংক কি করতে পারে আদার ওয়ে? এখন পর্যন্ত সরাসরি এই ইনভেস্টমেন্টটা ব্যাংকের মাধ্যমে নেই, তবে আমার মনে হয় ব্যাংকের সাথে অনেক ডেভেলপার কোম্পানিগুলির এমওইউ এগ্রিমেন্ট করা আছে লোনের ক্ষেত্রে। করা না থাকলেও হতে পারে ভালো ভালো কোম্পানির সঙ্গে, কারণ একজন ধরে যে এই যে এত কষ্টের টাকা তাদের, তো তারপরে যখন তারা প্রতারিত হয় আসলে, মানে এবং এটার কিন্তু কোনো রেমেডিও নাই যে কোথাও যাবে যেটার একটা রেমেডি পাবে, সেটাও নাই। এটা যদি ব্যাংক একটা তাদের এই সেবাটা দেয়, ব্যাংকেরও তো ইনকাম হবে, ফ্রি দিবে না। তো এটা আসলে কিভাবে আপনারা এনগেজ করতে পারেন? ওই যে ডেভেলপার কোম্পানি এবং এনআরবি এর মাঝখানে ব্যাংক একটা মধ্যস্থতা করার চেষ্টা করতে পারে, অবশ্যই করতে পারে, যেহেতু এনআরবির অ্যাকাউন্টও ব্যাংকের সাথে আছে, আবার ব্যাংকের সাথে ডেভেলপার কোম্পানিগুলির সাথেও যোগাযোগ থাকে। আমার মনে হয় ব্যাংক এখানে একটা ভালো ভূমিকা পালন করতে পারে। মিস্টার আসিফ খালেদ, আমরা আলোচনার শেষ দিকে, আপনি কি ধরেন যে স্পেশাল আপনার কোনো কিছু বলার আছে? এমটিবি এনআরবি অ্যাকাউন্ট নিয়ে আমার কিছু কথা, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের একটা ফার্স্ট স্টেপ। আমরা হয়তো এখনো অনেক দূর যেতে পারিনি, তবে আমাদের এনআরবিদের ব্যাংকিং ফ্যাসিলিটি যতখানি বেশি দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এটা যদি করা যায়, রেমিটেন্স আরও বেশি হুন্ডির থেকে এখানে আসার সম্ভাবনা এবং উৎসাহ তারা পাবে। তো অ্যাকাউন্টটা খোলার জন্য আমি হয়তো সবাইকে অনুরোধ করব যে অনলাইন ব্যাংকিং এখন যেহেতু টেকনোলজির যুগ, পুরো কন্ট্রোলটাই হচ্ছে এনআরবির হাতে থাকে। রাইট, মানে সে যেখানেই বসে থাকুক, এই যে তার দেশে আসলে আসার পরে দেখবে যে আসলে তার কিছু নাই, এক্স্যাক্টলি, এটা মা ভাই বোন বাবা তাদের খরচ হাতে চলে গেছে, খরচ হয়ে গেছে। জি, এই সুবিধাটা পাবে, এটা একটা সুবিধা, ভালো, কন্ট্রোলটাই পুরো তার কাছে থাকবে। এবং সে অ্যাকাউন্ট খুলে সে অ্যাপ ইউজ করলে তো লাইক he or she can do banking anytime from anywhere. আপনারা এগুলো নিয়ে আর একটু প্রচার এগুলো করতে পারেন, আমরা চেষ্টা করছি, যে জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে তারপরে আপনি অ্যাপ ইউজ করেন, কন্ট্রোল আপনার হাতে, এবং আসলে অ্যাপে তো ওই রকম খরচও আপনার কিছু হবে না, শুধু ইন্টারনেট ডাটা। হ্যাঁ, জি, আমরা চেষ্টা করছি, আমরা হয়তো আরও প্রচারণা করে উদ্বুদ্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আসিফ খালেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার আসিফ খালেদের সঙ্গে, এবং আসলে আমাদের এনআরবিরা এখন যে কত সহজে, সেটা সৌদি আরব হোক, আপনার মালয়েশিয়া হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু খুব অল্প সময়ে অ্যাকাউন্ট খুলতে পারে, এবং অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু আপনার টাকা আপনি পাঠাতে পারেন, এবং সেটা তারপরে অ্যাপের মাধ্যমে আপনি আপনার যে ফ্যামিলির কারো কাছে ট্রান্সফার করতে পারেন এনি টাইম ফ্রম এনিহোয়ার, এবং আপনার হাতে আসলে কন্ট্রোলটা থাকবে, এবং আপনি একদম দেশে আসার পরে যে এই যে একদম পেনিলেস, আপনার কাছে কোনো কিছু নেই, সেই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনারা আসলে এগুলো অ্যাভয়েড করতে পারেন। এবং দর্শক, আপনারা যারা দেখছেন যে এই অনেক সময় আমরা যেটা বলেছি যে বিনিয়োগ করে প্রতারিত হয়, তো সেটাও কিন্তু আসলে আপনারা ব্যাংকের মাধ্যমে এগুলো অনেক কিছু তাদের থেকে পরামর্শ নিয়ে তাদের মাধ্যমেই কিন্তু বিনিয়োগটা করতে পারেন। আপনি গভর্নমেন্টের ট্রেজারি বিল বন্ডে, ওয়েজ আর্নার্স বন্ড আছে, অফশোর ব্যাংকিং ইউনিট আছে, ফরেন কারেন্সিতে আপনি রাখতে পারেন।
এবং দেশে বিভিন্ন ধরনের আমাদের যে ডিপিএস প্রোডাক্ট সব কিছু কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি সেটা সৌদি আরবে আছেন বা অন্য কোথাও আছেন, এটা কিন্তু আসলে খুব বেশি ম্যাটার করবে না। সো দর্শক, আশা করি যে আপনারা আসলে আমাদের এই আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে আপনাদের যদি আসলে কোনো উপকারে আসে সেটা আমাদের জন্য আসলে ভালো লাগার বিষয় হবে। সো দর্শক, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।